রাজা বীরব্রত সিংহাসনে বসেছিলেন যেমন সাহসের প্রতীক হয়ে, তেমনি উঠেছিলেন নিজের অহংকারের আগুনে পুড়ে। তিনি সব পেয়েও হারিয়েছিলেন, কারণ তিনি এক জিনিস বুঝতে পারেননি: ক্ষমতার আসল শত্রু হল অহংকার। আজকের গল্প সেই একজন রাজার, যে পৃথিবীর সবকিছু জিতে একদিন নিজের আত্মাকে হেরে বসেছিল। এটা কোনো ইতিহাস নয়, এটা বাস্তবতার এক প্রতীকী আখ্যান, যা তোমাকে বদলে দিতে পারে। অনেক বছর আগে দক্ষিণাঞ্চলের এক বিস্তীর্ণ রাজ্য ছিল অভিজাতপুর। পাহাড় ঘেরা, নদী বেষ্টিত, উর্বর মাটির মতোই ছিল রাজ্যবাসীর হৃদয়। এই রাজ্যের রাজার নাম ছিল বীরব্রত। শৈশব থেকেই সে ছিল তীক্ষ্ণ বুদ্ধির, সাহসী ও ন্যায়পরায়ণ। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া বীরব্রত ছিল কৃষকের সন্তান, কিন্তু তার মধ্যে ছিল রাজসিক ভাবনা আর স্বপ্ন দেখার সাহস। একদিন দুর্ভিক্ষে রাজ্যের সেনাপতি বিদ্রোহ করে বসে। যুবক বীরব্রত সেই সংকটকালে জনতার পাশে দাঁড়িয়ে নেতৃত্ব দেয়। অভিজাত রাজপরিবার যখন গোপনে পালিয়ে যাবার চেষ্টা করছিল, তখন বীরব্রত কৃষকদের নিয়ে প্রাসাদ ঘিরে ফেলে এবং শৃঙ্খলা ফিরিয়ে আনে। তার সাহস আর কৌশলে মুগ্ধ হয়ে রাজ্যবাসী তাকে নেতা ঘোষণা করে। প্রবীণ রাজা, যিনি তখন মৃত্যুশয্যায়, বীরব্রতকে নিজের উত্তরসূরি হিসেবে ঘোষণা করেন। বীরব্রতের রাজত্বের শুরু ছিল স্বপ্নের মতো। তিনি কর হ্রাস করেন, দাসপ্রথা বিলুপ্ত করেন, রাস্তাঘাট নির্মাণ করেন এবং প্রতিটি প্রান্তে জনগণের কোর্ট প্রতিষ্ঠা করেন, যেখানে সাধারণ মানুষ সরাসরি বিচার চাইতে পারত। মানুষ তাকে জনতার রাজার নামে ডাকত। তার মুখে ছিল সবসময় এক বাণী: আমি রাজা নই, আমি তোমাদের প্রথম সেবক। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সিংহাসনের ছায়া বড় হতে থাকে। সিংহাসন মানে শুধু দায়িত্ব নয়, তা গোপনে জন্ম দেয় গর্বের, আত্মম্ভরিতার। রাজা বীরব্রতের চারপাশে ধীরে ধীরে তৈরি হয় এক বৃত্ত, যেখানে কেউ প্রশ্ন করে না, কেউ চোখে চোখ রেখে সত্য বলে না। একদিন এক দরিদ্র কৃষক এসে বলেছিল, প্রভু, রাজ্যের এক কর সংগ্রাহক গরিবদের উপর অত্যাচার করছে। রাজা তখন বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে এক জাঁকজমকপূর্ণ সভায় ছিলেন। তিনি সে কৃষককে ধৈর্য ধরতে বলেন এবং সভায় মন দেন। পরে কৃষককে দেখা যায় প্রাসাদের বাইরে কান্নায় ভেঙে পড়তে। সেদিন রাজা ভাবলেন, এত তুচ্ছ সমস্যা নিয়ে কিভাবে একজন মহান রাজার সময় নষ্ট হয়? অহংকার ঢুকেছিল নীরবে, ঠিক যেমন অন্ধকার আসে সূর্য ডোবার পর, প্রথমে চোখে পড়ে না, পরে গ্রাস করে সব। প্রাসাদেই কেবল প্রশংসা শোনা যেত। যারা রাজাকে দ্বিমত জানাত, তারা ধীরে ধীরে প্রাসাদ থেকে হারিয়ে যেতে লাগল। কবি, দার্শনিক, বিচারপতিরা একে একে অপমানিত হয়ে প্রাসাদ ত্যাগ করে। একদিন এক প্রবীণ কবি সাহস করে বলল, রাজাধিরাজ, ক্ষমতা যেমন আলো দেয়, অহংকার তেমনি সেই আলোকে গ্রাস করে ছায়া বানায়। সাবধান হন। রাজা রেগে গিয়ে বললেন, তুমি কবিতা লেখো, রাজনীতি শেখাতে এসো না। তিনি সেই কবিকে প্রাসাদচ্যুত করেন। পরদিন শহরের দেয়ালে দেখা যায় কবির লেখা এক ছড়া: যে রাজার কানে সত্য ঢোকে না, সে রাজা শুধু নামে রাজা। রাজ্যের এক প্রত্যন্ত গ্রামে জন্ম নেয় এক যুবক, অরুণ। ছোটবেলা থেকেই সে অন্যায়, অবিচার আর দুঃখের চিত্র দেখে বড় হয়েছে। তার পিতা ছিলেন প্রাসাদের প্রহরী, যিনি সত্য বলার অপরাধে নির্বাসিত হন। মা গৃহশ্রমিক। অরুণ একসময় শহরে এসে পড়াশোনা শুরু করে, কিন্তু তার মনে সবসময় এক প্রশ্ন: রাজা কিভাবে এমন বদলে গেলেন? সে গড়ে তোলে এক গোপন সংগঠন, নাগরিক ন্যায় মঞ্চ। এই সংগঠনের লক্ষ্য ছিল প্রজাদের চোখ খুলে দেওয়া, সত্যের পথে সাহসী করে তোলা। অরুণের ডাকে সাড়া দেয় শিক্ষক, কৃষক, বালক, নারী, সবাই। তারা গোপনে জনসভা করে, সত্যের গান গায়, চিঠি বিলি করে, দেয়ালে লিখে দেয়,
সিংহাসন শুধু সেবা করতে জানে, শাসন নয়। রাজা প্রথমে এসব উপহাস করেন, বলেন তুচ্ছ বিদ্রোহ, থেমে যাবে। কিন্তু তা থামে না, বরং আগুনের মতো ছড়িয়ে পড়ে রাজ্যের প্রতিটি কোণে। সৈন্য পাঠানো হয়, কিন্তু অনেকেই অস্ত্র না তুলে ফিরে আসে, কারণ বিপ্লব ছিল রক্ত নয়, চেতনার। রাজপ্রাসাদের ভেতরে একজন পুরনো ভৃত্য ছিল, ধরন। সে নীরবে সব দেখত, শুনত, বুঝত। রাজাকে কখনো মিথ্যে বলেনি, কিন্তু কিছু বলতো না। অরুণ তার সঙ্গে যোগাযোগ করে। প্রথমে দ্বিধায় থাকলেও এক রাতে ধরন বলে, আমি রাজাকে ভালোবাসি, কিন্তু সে আর সেই মানুষ নেই। আমি তার সত্যিকারের রূপ ফিরিয়ে আনতে চাই। ধরনের মাধ্যমে তারা জানতে পারে রাজা পূর্ণিমার রাতে এক বিশাল ভোজ দিবেন। সেই দিনই ঠিক হয় প্রাসাদে প্রবেশের। পূর্ণিমার রাতে চাঁদের আলোয় সাদা প্রাসাদ ঝলমল করছিল। হঠাৎ বাইরে শোনা যায় জোর গর্জন, সত্য চাই, ন্যায় চাই। প্রাসাদের দরজা ভাঙে, অরুণ সামনে দাঁড়ায়। রাজা বীরব্রত রাজকীয় পোশাকে, হাতে তরবারি নিয়ে বের হন। তিনি চিৎকার করে বলেন, বিদ্রোহ দমন করো। কিন্তু প্রহরীরা এগোয় না। অরুণ বলে, আমরা তোমার রক্ত চাই না, বরং তোমার অহংকারের মৃত্যু চাই। রাজা স্তব্ধ, চেয়ে থাকেন অরুণের চোখে। হঠাৎ সেই পুরনো কথাগুলো মনে পড়ে। আমি রাজার চেয়ে একজন সেবক হতে চাই। তিনি কাঁপা গলায় বলেন, তোমরা কি চাও আমি সিংহাসন ছেড়ে দিই? অরুণ বলেন, আমরা চাই তুমি নিজের ভেতরের মানুষকে খুঁজে পাও। রাজা ধীরে ধীরে হাঁটু গেড়ে বসেন। নীরবতা নেমে আসে, তার চোখে জল। তিনি বলেন, আমি আমার ছায়াকেও চিনতে পারিনি। ক্ষমা চাওয়ার মতো কেউ আমি নই, কিন্তু আমি নতুন করে শুরু করতে চাই। রাজা নিজের ইচ্ছায় সিংহাসন ত্যাগ করেন। কোনো রক্তপাত হয় না। প্রজারা নিজেরাই একটি ন্যায়ভিত্তিক পরিষদ গঠন করে। রাজা চলে যান পাহাড় ঘেরা এক নির্জন গ্রামে, যেখানে তিনি সাধারণ জীবনযাপন করেন, জল বহন করেন, পাখিকে খাবার দেন, শিশুদের গল্প শোনান। অরুণ মাঝে মাঝে তাকে দেখতে যায়। একদিন রাজা বলে, তুমি আমার চোখ খুলে দিয়েছ অরুণ। আমি বুঝেছি একজন রাজা না, একজন মানুষ হওয়াই বড় পরিচয়। একদিন রাজা সাধারণ পোশাকে নদীর ধারে বসে পাখিকে দানা খাওয়াচ্ছেন। এক শিশু এসে তাকে জিজ্ঞেস করে, আপনি কি রাজা ছিলেন? রাজা মুচকি হেসে বলে, ছিলাম, তবে এখন আমি শুধু মানুষ। সিংহাসন একজন রাজার গর্ব হতে পারে, কিন্তু মানুষ হওয়ার অহংকার যেন কখনো হৃদয়কে গ্রাস না করে। যে নিজেকে জয় করতে পারে, সেই আসল রাজা।